সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা মহান ভাষা আন্দোলনের ইতিহাস বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইতিপূর্বে বেশ কিছু কন্টেন্টে আমরা পরিবেশন করেছি। আশা করি আপনাদের তা ভালো লেগেছে। যারা তা জানতেন তাদেরকে আমরা অনুরোধ করি সেটি প্রচার করার জন্য নতুন প্রজন্মের কাছে। যারা তা জানতেন না, তারা যখন জানলেন, এখন তাদের দায়িত্ব সেগুলোকে নতুন প্রজন্মকে জানানো। কারণ পৃথিবীর ইতিহাসে আমরা এই বাঙালি জাতি, আমাদেরকেই মাতৃভাষায় কথা বলার জন্য জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। বহু বছর ধরেই এই সংগ্রামের সুফল আমরা আজকে মাতৃভাষায় কথা বলতে পারছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব শহীদদের, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সকল ভাষা সৈনিকদের প্রতি আমরা শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করছি কৃতজ্ঞতা ভরে। বাঙালি একটি সমৃদ্ধ জাতি। বাঙালির ইতিহাস হাজার বছরের। কিছু কাকতালি বিষয় আপনাদেরকে বললে আপনারা বুঝবেন। এই 52 ভাষা আন্দোলনে আমরা যারা শহীদ হলাম, আমাদের বাঙালির সন্তান যারা, তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল। শুধু ছাত্ররা ছিল না সেখানে। যারা শহীদ হয়েছিলেন, শহীদদের মধ্যে নিয়মিত ছাত্র বলতে বলতে গেলে আমরা দুজনকেই শনাক্ত করতে পারি। আর বাকি যারা ছিলেন তারা হয়তো বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। এবং 6 জনকে আমরা ঐতিহাসিকভাবে শহীদ বলে আমরা আমাদের পাঠ্যপুস্তকে বা বিভিন্ন ঐতিহাসিকভাবে আমরা জানি। কিন্তু যিনি প্রথম বাংলা ভাষার দাবি উত্থাপন করেছিলেন পাকিস্তানের গণপরিষদে, সেই ধীরেন্দ্রনাথ দত্ত কুমিল্লার, আপনারা যারা জানেন, তার কিন্তু এই ভাষা আন্দোলনের দাবি উত্থাপন করার কারণেই তাকে শহীদ হতে হয়। পরবর্তীতে 71 সালের 29 মার্চ তাকে হত্যা করা হয় কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে। তো সেই 52 সালের ভাষা আন্দোলনে আমরা কিন্তু লাভ করেছিলাম 52টি বর্ণমালা। কাকতালীয় বিষয় দেখেন যে এই 52টি বর্ণমালার জন্য আমাদের 52 সালেই জীবন দিতে হলো। আরো একটি মজার বিষয় দেখেন, পৃথিবীতে সবচেয়ে ব্যবহৃত যে ভাষাটি ইংরেজি ভাষা, আন্তর্জাতিক ভাষা বলে 1 নম্বরে স্বীকৃত, সেই ইংরেজি ভাষায় কিন্তু আমাদের থেকে অর্ধেক বর্ণমালা, 26টি মাত্র। 52-র অর্ধেক হচ্ছে 26টি। যার ফলে ইংরেজি ভাষায় কিন্তু অনেক শব্দ উচ্চারণ করা যায় না এবং লেখাও যায় না। হ্যাঁ, যার জন্য বাংলা ভাষায় অনেক শব্দ যেমন উচ্চারণ করা যায়, তেমনি লিখেও প্রকাশ করা সম্ভব। সেই বিষয়াদি, এমনকি আরবিতে, উর্দুতে অনেক ভাষা কিন্তু লেখা যায় না, অনেক বর্ণমালা তাদের নেই। এই বিষয়াদি বিবেচনা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি যে ভাষার দাবিটি, বাংলা ভাষার সমৃদ্ধতার উল্লেখ করে, বৈশিষ্ট্য উল্লেখ করে, রবীন্দ্রনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি যে দাবিটি তুললেন এবং অনড় অবস্থানে ছিলেন, সেটি কিন্তু শুধুমাত্র মাতৃভাষার প্রতি দরদের জন্য নয়, বাংলা ভাষার সমৃদ্ধতা বিবেচনা করেও কিন্তু তিনি সেখানে যুক্তি সহকারে সেটি উপস্থাপন করতে পেরেছিলেন এবং তার দাবিতে তিনি অনড় ছিলেন। যার জন্য আমাদের পূর্ব বাংলার, বিশেষ করে বাঙালিদের মাতৃভাষা বাংলা ভাষা এবং বাংলা ভাষা আমাদের রাষ্ট্রভাষা হওয়ার পেছনে আমি যদি মনে করি, প্রথম আপনারা জানবেন, প্রথম শহীদ যারা শহীদ হয়েছেন 52 21শে ফেব্রুয়ারিতে, তাদের কথা তো আছেই, আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। কিন্তু যিনি রাষ্ট্রীয়ভাবে গণপরিষদে উত্থাপন করেছিলেন, যাকে শহীদ হতে হলো তার জন্য, সেই হিসাবে কিন্তু তাকে ধরা হয় প্রথম শহীদ। আর যিনি প্রথম এটির জন্য উদ্যোক্তা এবং প্রথম প্রবক্তা, তাকে আমাদের দৃষ্টিকোণ থেকে, আমার গবেষণায় আমি মনে করি তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এগুলো আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে এবং তাদেরকে এই বিষয় নিয়ে গবেষণা করতে হবে, তাদেরকে সচেতন থাকতে হবে। আর এই যে 52টি বর্ণমালা আমাদের ছিল, কিন্তু আমাদের কালের বিবর্তনে, আমাদের লৈখিক প্রয়োজনে অপ্রয়োজনে কয়েকটি বর্ণমালা আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। যেমন বাংলাতে 9 লিখতে হয় যেভাবে, ঠিক সেই রকম আকৃতিতে একটি বর্ণমালা আমাদের ছিল, লি, রি, লি, কিন্তু সেই বর্ণমালাটি ব্যবহৃত হয় না, বহুকাল আগে থেকেই ব্যবহৃত হয় না এবং বাংলা একাডেমি সেটি ব্যবহার করছে না। রি ব্যবহার করা হচ্ছে।
আমরা রয় রস্যিকারে রি দিতে পারি, রয় দীর্ঘিকারে রি দিতে পারি, কিন্তু রি একটা আমাদের বর্ণমালা, একটা বর্ণমালা না আছে আমাদের, যা দিয়ে খুব বেশি শব্দ লেখা যায় না, হাতে গোনা 2-4টে শব্দ লেখা যায়। ঋণ, ঋণাত্মক, ঋণী, ঋষি, এরকম কয়েকটি শব্দ হয়তো লেখা যায়, কিন্তু এটি কিন্তু খুব জরুরি নয়। এই বর্ণমালাটি আমাদের জন্য কিন্তু জরুরি নয়, তারপরেও আমরা এটা রয় রস্যি দিয়ে, রয় দীর্ঘ দিয়েও লিখতে পারতাম, আমরা রেখেছি। তেমনি লিখেও আমরা রাখতে পারতাম যদি সেটিকে ব্যবহার করা যেত। আমি কোনো বর্ণমালা বাতিলের পক্ষে নই, বরং সমৃদ্ধতার পক্ষে। দুর্ভাগ্যজনক আমাদের যারা ভাষাবিদ, যারা গবেষক, তারা লিখে আর একটু অন্যভাবে, অন্য আকৃতি দিয়ে এটাকে আমাদের কাছে সংযুক্ত করতে পারতেন, আমরা এটাতে সমৃদ্ধ হতাম। তেমনি বাংলাতে যে 3টি স আছে, যে 3টি স এর সঠিক উচ্চারণ, 2টি ন এর সঠিক উচ্চারণ আমরা অধিকাংশ 99% বাঙালি আমরা সঠিকভাবে উচ্চারণ করি না, যার ফলে এর প্রয়োজনীয়তা আমাদের কাছে খুব, অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হয়। কিন্তু আপনি যখন লিখবেন, আবিধানিক মানে যখন আপনি বুঝবেন, তখন কিন্তু বুঝবেন যে না, এর প্রয়োজনীয়তা অবশ্যই আছে এবং অনস্বীকার্য। আরেকটি কাকতালীয় বিষয় যে এই 52 লিখতে গেলে 5 আর 2 দুটি আমাদের সংখ্যা বসাতে হয়। এই 5 আর 2 যোগ করলে কিন্তু 7 হয়, আর আমাদের ভাষা শহীদের সংখ্যাও ছিল 7। তেমনি আরো কিছু ব্যাপার আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি, যেমন আমাদের লৈখিক পদ্ধতিতে কিছু সংস্কার, পরিবর্ধন আনার প্রয়োজন ছিল। জানি না কেন ভাষা বিজ্ঞানীরা বা ভাষা গবেষকরা এই ব্যাপারে উদাসীন বা তারা মনোযোগ দেয়নি। আমাদের বাংলা ভাষায়, বাংলায় লিখতে গেলে কয়েকটি জায়গায় আমাদের কলম উঠাতে হয়। ইংরেজিতে আমাদের তুলনায় খুব কম কলম উঠাতে হয়, যদিও তাদের বর্ণমালা আমাদের থেকে মাত্র অর্ধেক, 26টি বর্ণমালা, কিন্তু তারপরও তাদের ইংরেজিতে লিখতে গেলে আপনি দেখবেন যে কলম উঠাতে হয় খুব কম। কিন্তু শুধু বাংলা লিখতে গেলেই দেখা যায়, অনুস্বর যখন আমরা লিখি, অনুস্বর লিখতে গেলেই কিন্তু কলম উঠাতে হয়, ভাঙতে হয়। তো সেটি কিন্তু আমরা ওম দিয়ে লিখলেও পারি, কিন্তু সেটা সেই ক্ষেত্রে ওম দিয়ে লিখলে হয়তো আমাদের কলম উঠাতে হয় না। তেমনি চন্দ্রবিন্দু দিতে গেলে আমাদের কলম তুলতে হয়, তেমনি বিসর্গ দিতে গেলে আমাদের কলম তুলতে হয়। কিন্তু এই ভাষাগুলোকে আমরা অন্যভাবে আনতে পারি কিনা, এটি নিয়ে গবেষণা হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটি নিয়ে গবেষণা হয়নি। এই বিসর্গ আমরা কয়টি শব্দ বিসর্গ দিয়ে লিখি? আপনি ডিকশনারি খুললে দেখবেন যে মাত্র হাতে গোনা কয়েকটি শব্দ আমরা বিসর্গ দিয়ে লিখি। অথচ এটিকে আমরা পরিবর্তন করে, পরিবর্ধন করে অন্য রূপে আমরা এটা ব্যবহার করতে পারতাম, চন্দ্রবিন্দুকে অন্যভাবে ব্যবহার করতে পারতাম। এটি আমরা সেইভাবে ব্যবহার না করে এটিকে সেই সনাতনী প্রথায়, সনাতনী ভাবে আমরা ব্যবহার করছি, সেইভাবেই রয়ে গেছে। আর এটি লিখতে গিয়ে যে আমরা ওই যে কলম তুলতে গিয়ে যে সময়ের বা একটা গতির কি বলা যায়, ব্যাহত ঘটে, এটি আসলে আমরা কেউ ভাবতে আমরা দেখিনি। এবং আমাদের ভাষাবিদ যারা, গবেষক যারা, তারা এটা নিয়ে খুব একটা কথা বলেন বলে আমার মনে হয় না। বাংলা একাডেমিতে কোটি কোটি টাকা আমরা প্রতি বছর আমরা ব্যয় করছি, তারা গবেষণার জন্য কাজ করছেন, অনেক ভালো ভালো গবেষণা গ্রন্থ তারা কাজ করেছেন, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু এই বিষয়টি কেন তারা উদাসীনতার সাথে দেখেছেন বা এটা অবহেলা করেন বলে আমি মনে করি যে এটা আসলে এই জায়গাটিতে কাজ করা উচিত। আমাদের লেখার যে পদ্ধতিটি, এটিকে আরো আধুনিকায়ন করা উচিত। আমাদের অনেক শব্দের, বিশেষ করে আমাদের অনেক বর্ণেরও সংস্কার করার দরকার, যা তাহলে আমরা যেই জায়গাটিতে গিয়ে আমরা হোঁচট খাই, আমাদের কলম থেমে যেতে চাই বা আমাদের কলম তুলতে হয়, সেই জায়গাগুলো যেন আমরা কাজ করতে পারি। এরপর আমাদের ভাষার উন্নয়ন ও সংস্কারের জন্য আমাদের বাংলা একাডেমিতে আলাদা কোনো কমিটি নেই, আলাদা কোনো ব্যবস্থা নেই, আলাদা কোনো বিভাগ নেই। এবং আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট করেছে বিগত সরকারের আমলে, এটি আমাদের আশার বিষয়, আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই ইনস্টিটিউট থেকে বিগত দিনে ফলপ্রসূ কোনো কাজ হয়েছে বলে বা উল্লেখযোগ্য কোনো কাজ হয়েছে বলে আমাদের চোখে পড়েনি। এটি একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান হয়ে আছে এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব পালন করছেন তারা হয়তো সরকারি কিছু বেতন সুযোগ সুবিধা ভোগ করছেন, কিন্তু আসলে এটি আমাদের এখানে খুব বেশি আমাদের জন্য কাজ করতে পারেনি বা আমাদের আশাব্যঞ্জক কিছু আমরা পাইনি তাদের কাছ থেকে। এরপরে আপনাদেরকে আমরা জানাতে চাই, শহীদ মিনারে যে জুতো পায়ে দিয়ে,
এবং সেটাকে সারা বছর একটা ডেটিং প্লেসের মতো ফেলে রাখা হয়। সেখানে তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, সব শ্রেণী পেশার মানুষরা জুতো পায়ে দিয়ে উঠে সেখানে সারা বছর বসে ঝালমুড়ি খাচ্ছে, বসে বসে গসিপ করছে, এবং তারা ওখানে ওটা অমর্যাদা করছে। সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য একটি আলাদা একটা ব্যারিকেড বা একটি সেই সুন্দরভাবে সেটা রক্ষণাবেক্ষণ করার কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। এটি বেদনাদায়ক। এরপরে আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে আমাদের অধিকাংশ বাঙালিরা আজও আঞ্চলিকতায় তারা প্রভাবিত হয়ে কথা বলেন। আঞ্চলিকতায় তাদের বাচনিক যে ভাষা সেটি দুষ্ট, এবং লিখতে গেলেও তারা প্রচুর বানান ভুল করেন। আর সবচেয়ে মানে দুর্ভাগ্যজনক যে তিনি যখন একটু আরবি ভাষায় কথা বলেন অথবা ইংরেজিতে কথা বলেন তখন কিন্তু নির্ভুল বলেন, কিন্তু বাংলায় বলতে গেলে তিনি ইচ্ছা করেই মানে এমন কিছু বিভ্রাট ঘটান যেটা মানুষের মধ্যে আমাদের কাছে খুব হতাশা, এবং আমরা বিস্ময় প্রকাশ করি। যেমন আমাদের কিছু অঞ্চলের লোকরা হচ্ছে ক কে খ বলেন, ব কে ভ বলেন, বা আমরা একটি চ কে ছ বলেন। এই যে উল্টানো, বা ছ কে আবার চ বলছেন। যেমন ধরেন একটি আমরা বলছি আজকের খবর আপনাদেরকে শোনাবো, বা আপনার খবর কি, এখন সে যদি খ কে ক বলে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? কবর কি, কি কবর? এই কবর যদি বলতে চান, আবার কবরকে যদি বলেন যে আমার ভাইয়ের কবর জিয়ারতে যাবো, সেখানে যদি বলে আমার ভাইয়ের খবর জিয়ারতে যাবো, ব্যাপারটা কেমন দাঁড়ায়? ক কে খ, ক কে খ, ব কে ভ, ভ কে ব। এইটি বলার মানসিকতা আমাদের মধ্যে কেন এখনো টিকে আছে? কেন এর থেকে আমরা বেরোতে পারছি না? এটার ব্যাপারে আমরা কেন সচেতন হচ্ছে না? আইন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে না, বা এটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে না অঞ্চল ভিত্তিক? এটা আমাদের অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি। এখন নতুন করে নতুন প্রজন্মকে এই ব্যাপারে উৎসাহী হতে হবে, এগিয়ে আসতে হবে, এবং যারা এর দায়িত্বে নিয়ে আছেন তাদেরকে এই বিষয়ে অবশ্যই অবশ্যই জোরালো ভূমিকা পালন করতে হবে। না হলে আগামীতে আপনারা আরো বেশি প্রশ্নবিদ্ধ হবেন এবং এই দায় আপনারা এড়াতে পারবেন না। সবাই সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।